গানের পাশাপাশি নিয়মিত অভিনয় করতে চান সঙ্গীত শিল্পী পান্থ কানাই। কোরবানির ঈদে মুক্তি পাবে তার ছবি রকস্টার। আপনাদের ভালোবাসার উপর ভর করে আমরা থাকি, সো ভালোবেসে যান। আমরা কাজ করে যাচ্ছি, ভালো লাগুক খারাপ লাগুক আপনাদের জন্যই কাজ করছি, আপনারা সেটা গ্রহণ করুন। মঞ্চ থেকে বড় পর্দা পেরিয়ে ছোট পর্দা, অভিনেতা রাহুলের ৪৩ বছরের জীবনটা যেন সিনেমার এক অসমাপ্ত চিত্রনাট্য। বৈশাখে মুক্তি পাবে প্রীতম জেফার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম তুমি আমি শুধু। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াগার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজার স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাফরিন জেবিন। অভিনয়ের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই। আসছে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে এই শিল্পীর অভিনীত চলচ্চিত্র রকস্টার, যেখানে শাকিব খানের সাথে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় পান্থ কানাই বলেন, এখন থেকে গানের পাশাপাশি অভিনয়ও করে যেতে চান তিনি। একা একা পথে আর চুমকি চলে না, চাবুক নেই তার হাতে। গানের সাথে সখ্যতা ৩.৫ দশকের, ঝুলিতে আছে বেশ কটি জনপ্রিয় গান, যে গানে প্রজন্ম ভাষে সুরে। চুমকি তোর চুম্বুকেরই এমন অ্যাট্রাকশন, আমার দিলের তারে বারে বারে হয় ভাইব্রেশন। সুরের এই যাত্রায় কখনো কখনো ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন শিল্পী পান্থ কানাই। আসছে ঈদে মুক্তি পাবে তার নতুন ছবি রকস্টার। সদ্যই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আজমান আমাকে ফোন দিল যে ভাইয়া আপনার জন্য একটা ক্যারেক্টার আছে, আপনাকে আমার প্রয়োজন, আপনাকে লাগবে। আমি বললাম যে কী ধরনের ইয়ে হবে, বলে কি আপনি আসেন আমার সাথে দেখা করে। তো আমি তার নিকেতনের অফিসে গেলাম, যাওয়ার পর আমাকে বসায় বললো যে ভাইয়া জিনিসটা হচ্ছে এই ফিল্মে থাকবে আমাদের সাকিব খান। আমি তো শুই না, মানে লাভ দিছি। ২৭ বছর ধরে স্ট্রাগল করে মানে একই পজিশন ধরে রাখছে বাংলাদেশে, এরকম একজন নায়ক বাংলাদেশে একজনই আমার মতে। ওনার সাথে কে না কাজ করতে চায়। আসলে এই গল্পটা একজন মিউজিশিয়ানকে নিয়ে, একটা রকস্টারকে নিয়ে। তো আমারও জীবনের সাথে অনেক কিছুই গল্পের সাথে মিলে গেল, তো আমিও আর কি রাজি হয়ে গেলাম। শুধু অভিনয়ই নয়, আজমান রুশোর পরিচালিত রকস্টার ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। আড্ডায় শোনালেন সে গানের গল্প। গানটা হচ্ছে মানে একটা বিশেষ পরিবেশে গাওয়া, যেখানে মানে আমি বলছি না কোথায় গাবো বা কি গানটা সিকোয়েন্সটা, কারণ এটা একটা মানে এটা না বলাটাই এখন ভালো হবে, এটা দর্শকরা নিজেরাই দেখবে। এমন একটা জায়গায় গানটা গাওয়া যেখানে আসলে কোনো যন্ত্রপাতি থাকে না, মানে আছে না যে থালা বাটি এসব বাজিয়ে গানটা গাওয়া। গানটা একটা আরবান বাঙালি সং। আলাপচারিতায় শিল্পী বলেন, এখন শুধু গান নয়, অভিনয়টাও করে যেতে চান তিনি। গল্প আর চরিত্র পছন্দ হলেই দাঁড়াবেন ক্যামেরার সামনে। আমি তো খুব আশাবাদী, আমি অনেক এক্সাইটেড। আমি কারণ স্বাভাবিক সাকিব খানের মতো একজন মেগাস্টারের সাথে আমি অভিনয় করতে যাচ্ছি, এটা আমার জীবনের একটা বড় আর কি অ্যাচিভমেন্ট। তো আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আমার নিমন্ত্রণ থাকবে, সবাই যেন সিনেমাটা হলে এসে দেখেন। আপনাদের ভালোবাসার উপর ভর করেই আমরা থাকি, সো ভালোবেসে যান। আমরা কাজ করে যাচ্ছি, ভালো লাগুক খারাপ লাগুক আপনাদের জন্যই কাজ করছি, আপনারা সেটা গ্রহণ করুন। নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী পান্থ কানাই। বললেন, সিনেমা মুক্তি পেলে দর্শক তাকে নতুন করে আবিষ্কার করবে। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। মঞ্চ থেকে যে যাত্রা ছিল বড় পর্দায়, তা গিয়ে থেমেছে ছোট পর্দায়। রূপালী পর্দায় পরিচয়ে ব্যক্তি জীবনে যার সাথে ঘর বেঁধেছেন, জীবন বাস্তবতায় তার সাথেই নিতে চেয়েছিলেন বিচ্ছেদ, যেখানে বাধা হয়ে দাঁড়ায় একমাত্র ছেলে সহজ। অভিনেতা রাহুলের ৪৩ বছরের জীবনটা যেন সিনেমার এক অসমাপ্ত চিত্রনাট্য। মঞ্চ তাকে শিখিয়েছিল শৃঙ্খলা, সংলাপের গভীরতা আর চরিত্রের ভিতরে ঢুকে যাওয়ার দুঃসাহস। ছোট ছোট নাট্যদলের ধুলোমাখা মঞ্চে দাঁড়িয়ে যিনি বুঝেছিলেন অভিনয় তার একমাত্র পথ। এরপর একদিন বড় পর্দার ডাক, অভিনয় করলেন চিরদিনই তুমি যে আমার ছবিতে, যে ছবি একজন রাহুলকে রাতারাতি এনে দেয় খ্যাতি। কিন্তু সাফল্যের আলো যত উজ্জ্বল, তার ছায়াও তত দীর্ঘ। প্রথম ছবির সাফল্যের পরও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে করতে হয়েছে লড়াই। ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতা,
সময়ের নির্মমতা, নিজের ভেতরের অস্থিরতা সব মিলিয়ে রাহুলের প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন। তবু খুঁজেছেন গল্প, খুঁজেছেন চরিত্র, আর সেই খোঁজই তাকে ভিড়ের মাঝে করেছে আলাদা। জীবনে বিচ্ছেদের ঝড় যখন তাকে একা করে দেয়, তখন সেই একাকিত্বই হয়ে ওঠে তার নতুন সঙ্গী। নিঃসঙ্গতার গভীর অন্ধকার থেকেই জন্ম নেয় নতুন এক সত্তা, পডকাস্ট আর লেখালেখি। সেখানে তিনি খুলে দিয়েছেন নিজের মনের জানালা। সম্পর্কের ভাঙন, মানসিক ক্লান্তি আর পুরুষদের অবাক্ত কান্না সবকিছু নিয়ে এই অভিনেতা কথা বলেছেন নির্ভয়ে। তার কণ্ঠে ছিল সহজ স্বীকারোক্তির সাহস, আর কথায় ছিল এক অদ্ভুত মানবিক উষ্ণতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো নাড়া দিয়েছে সহকর্মী সহ ভক্তদের হৃদয়ে। তার এমন চলে যাওয়া মানে শুধু একজন অভিনেতার বিদায় নয়, বরং অনেক সংলাপের শেষ শব্দ না বলে থেকে যাওয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পানিতে ডুবে মারা যাওয়া পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী চঞ্চল চৌধুরী ও জয় আহসান। নিজেদের ফেসবুকে ৪৩ বছর বয়সী এই প্রয়াতকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি প্রকাশ করেছেন শোক। চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া রাহুলকে নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক স্টোরিতে লিখেন, তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালোবাসার মধ্যেই তুমি বেঁচে থাকবে। তোমার অভাব অনুভব করব রাহুল। কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে জয়া লিখেন, তার সঙ্গে আলাপ অনেক আগেই, ঝরা পালকের সময় প্রথম এবং শেষ কাজ করা একসঙ্গে। অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন, সেই অরুণোদয়কে মনে করে যেতে চান প্রতি মুহূর্তে। পোস্টের শেষে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের উদ্দেশ্যে জয়া লিখেন, প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম। আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে। অরুণোদয় তোমায় মনে থাকবে আজীবন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন জেফার রহমান ও প্রীতম হাসান। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম তুমি আমি শুধুতে দেখা যাবে তাদের। জানা গেছে পহেলা বৈশাখে বিঙ্গে মুক্তি পাবে রোমান্টিক ঘরানার এই ওয়েব ফিল্মটি। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব পড়েছে শাহরুখ খানের নতুন সিনেমা কিংয়ে। ছবির একটি বড় অ্যাকশন সিকোয়েন্স দুবাইয়ের মরুভূমিতে শুট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে এখন তা দুবাইয়ের বদলে মুম্বাইয়ের সেটে ধারণ করা হবে। নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ছবির পরিচালনায় থাকছেন দক্ষিণের বামসি পাইদাপাল্লি। আসন্ন ঈদকে সামনে রেখে ছবিটির কাজ শুরু হবে এপ্রিলেই। গুরুতর অসুস্থ বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা নিজেই জানান, বিরল এক শ্রবণজনিত সমস্যায় আপাতত নতুন কোনো গানের কাজ করতে পারছেন না তিনি। গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী সোফি টার্নার আহত হওয়ায় টম রাইডার সিরিজের শুটিং বন্ধ রয়েছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে অ্যামাজন MGM স্টুডিওস পুরোপুরি সুস্থ হলেই আবার কাজে ফিরবেন তিনি। এবারে স্মরণ করব বাংলা চলচ্চিত্রের এক অভিনেত্রীকে। গ্ল্যামার আর অভিনয় দক্ষতার সমন্বয়ে 90 দশকে যিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ, তিনি পারভিন সুলতানা দিতি। আজ তার 61তম জন্মবার্ষিকী। 1965 সালের 31 মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্ম নেয়া দিতির চলচ্চিত্রে আগমন BFDCর নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে 1986 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ডাক দিয়ে যায়। যদিও সিনেমাটি আলোর মুখ দেখেনি আজও। পরে আমি ওস্তাদ দিয়েই নায়িকা হয়ে বড় পর্দায় আসেন দিতি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2016 সালের 20 মার্চ না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী নিজের শেষ ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশেই সমাহিত হন তিনি। ক্যামেরায় বন্দী হলো 60 দশকের কলকাতা শহরের সাধারণ মানুষের জীবনের অন্ধকার দিক। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যে সিরিজটির নাম ব্যোমকেশ বক্সী। অরিত্রা সেনের পরিচালনায় আসছে 10 এপ্রিল থেকে এটি স্ট্রিমিং হবে আড্ডা টাইমে। কলকাতার কুয়াশা যেন আজও গোপন করে রাখে অজস্র অমীমাংসিত গল্প। সেই অন্ধকারই আবার পা রাখছেন এক চিরচেনা নাম, তবে এবার আরও গভীর, আরও তীক্ষ্ণ এক রূপে। যুক্তি আর মনস্তত্ত্বের জটিল গোলক ধাঁধায় নতুন করে ফিরে আসছে ব্যোমকেশ বক্সী, যেখানে সত্যের পথ কখনোই সরল নয়, বরং রহস্যে মোড়া।
পরিচালক অরিত্র সেনের নির্মাণে 1960-এর দশকের কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ স্টাইলস ডার্ক অভিযাত্রা। যুদ্ধ পরবর্তী অস্থিরতার ভেতর দিয়ে বদলে যাওয়া শহর, সেই কলকাতার গলিতে গলিতে জন্ম নেয় অদ্ভুত সব অপরাধ। একের পর এক সাধারণ মানুষের খুন, যার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য সুতো। তদন্ত যত এগোয় তত উন্মোচিত হয় মাদক পাচারে এক অন্ধকার জাল, যা ছড়িয়ে আছে শহরের অন্তরালে। কিন্তু এই গল্প শুধুই খুন কে করেছে এই উত্তর খোঁজার নয়, বরং এটি মানুষের মনের অন্ধকারে প্রবেশের এক সাহসী প্রচেষ্টা, যেখানে অপরাধের কারণ ভয়, লোভ আর বিকৃত মানসিকতাই হয়ে ওঠে আসল রহস্য। এই নতুন অভিযানে ব্যোমকেশ হয়ে ফিরছেন গৌরব চক্রবর্তী, সাথে আরও পর্দা ভাগ করছেন শ্রুতি দাস। জানা গেছে আগামী 10 এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে স্ট্রিমিং হবে ব্যোমকেশ বক্সী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত হল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান এবং কণ্ঠশিল্পী রুবায়েত জাহানের গাওয়া বাংলা গান প্রেম পিয়াসার প্রকাশনা উৎসব। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুথ ক্যাডবেরি এবং সুরকার রাজা ক্যাশিফের আয়োজনে জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সঙ্গীতের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয় পাকিস্তানের শিল্পী রাহাত ফতেহ আলী খান ও তার ছেলে শাহজামান খানকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর সহ আরও অনেকেই। আয়োজনে নিজের বক্তব্যে বাংলা গানের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন রাহাত ফতেহ আলী খান। প্রেম পিয়াসা গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রাজা কাশেফ এবং ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সত্য ঘটনা অবলম্বনে বলিউডে মুক্তি পাচ্ছে পিরিয়ড ড্রামা মটকা কিং। নাগরাজ মঞ্জুলে ও অভয় কোরান্নে পরিচালনায় যে গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা। আসছে 17 এপ্রিল থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি। মুম্বাইয়ের পুরনো অলিগলি, সাদা কালো সময়ের ভাঁজে লুকানো এক সাহসী স্বপ্ন, সেই গল্পই যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে ওয়েব সিরিজ মটকা কিংয়ে। মূলত 60 দশকের মুম্বাইকে কেন্দ্র করে বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামাটি, যেটি যৌথভাবে পরিচালনা করেছেন নাগরাজ মঞ্জুলে ও অভয় কোরান্নে। গল্পের কেন্দ্রে রয়েছেন এক উচ্চাকাঙ্ক্ষী তুলা ব্যবসায়ী, যিনি সমাজে স্বীকৃতি ও সম্মান পেতে চান। সেই লক্ষ্যে তিনি শুরু করেন এক নতুন ধরনের জুয়ার খেলা মাটকা। ধীরে ধীরে এই খেলা ছড়িয়ে পড়ে গোটা শহরে, ভেঙে দেয় অভিজাতের একচেটিয়া আধিপত্য আর সাধারণ মানুষদের হাতেও তুলে দেয় ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু এই উত্থানের আড়ালে লুকিয়ে থাকে ক্ষমতার লড়াই, ঝুঁকি আর অন্ধকার দুনিয়ার টানাপোড়েন। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা, সাথে আরও রয়েছেন গুলশান গ্রোভার, কৃতি কামরা, জেমি লিভার, সাইরাস সাহুকার, ভূপেন্দ্র যাদওয়াত ও সিদ্ধার্থ যাদব সহ আরও অনেকেই। জানা গেছে আগামী 17 এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে সিরিজ মটকা কিং। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। গ্ল্যামার আর আত্মবিশ্বাসের মেলবন্ধনে রাজধানীতে অনুষ্ঠিত হলো মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ 2026-এর করোনেশন, যেখানে নতুন করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন কবিতা আক্তার বিথি। অভিজ্ঞতা আর সম্ভাবনার ভিত্তিতে নির্বাচিত এই প্রতিযোগী এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণের। আলো ঝলমলে আয়োজন, ক্যামেরার ফ্ল্যাশ আর আত্মবিশ্বাসী পদচারণা, সব মিলিয়ে জমে উঠেছিল মিস পেটিট গ্লোবাল বাংলাদেশ 2026-এর করোনেশন। দেশের পেজেন্ট অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ডিজাইনার ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত।
এবারের আসর প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং অভিজ্ঞতা ও মঞ্চে উপস্থিতির দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে, যেখানে বিজয়ের খাতায় নাম উঠে আসে কবিতা আক্তার বিথির। Our official Miss Vedic Global Bangladesh 2026 is Kobita Akhtar Bithi. This is our first walk as your reigning queen. আয়োজকদের মতে তার আত্মবিশ্বাস ও পূর্ব অভিজ্ঞতাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। যেহেতু এটি রানওয়ে ওয়াক, তার ওভারঅল প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনের সব কিছুর উপরে নির্ভর করছে, তো সেই ধরনের ট্রেনিংগুলো দিচ্ছে। আমি একজন যেহেতু ওয়েলনেস কনসালট্যান্ট এবং অনেক বিউটি পেজেন্টের মেন্টর এবং জাজ হিসেবেই ছিলাম, তো ওভারঅল আমি তার মেন্টর একজন। ওয়েলনেস সেলফ কেয়ার রিচুয়ালটিও তাকে শেখাচ্ছি, যেন সেখানে সে কনফিডেন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্যাশিং ও ক্রাউনিং পর্ব, যেখানে ডাক্তার তৌহিদা রহমান ইরিন বিথিকে স্যাশে পরিয়ে দেন এবং অন্যদিকে বিজয়কে মুকুট পরিয়ে দেন মিস অরা বাংলাদেশ 2023-এর ইসরাত শারমিন খান। অনেক ভালো লাগছে, অনেক গৌরবের মুহূর্ত যে আমি আমার দেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরবো। এই প্রতিযোগিতার মেইনই হচ্ছে যে পেটিট ওমেনদেরকে নিয়ে তাদেরকে এম্পাওয়ার করা, যে তারা কত স্ট্রং, তারা কত ব্রেভ, তারা তাদের নিজের যে যোগ্যতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়, সেই জিনিসটাকে তুলে ধরা এই প্রতিযোগিতার অংশ। তাই বাংলাদেশ থেকে আমি যাচ্ছি। আগামী মে মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আসর। প্রায় 40টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে গোল্ডেন এডিশন হিসেবে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় আয়োজন। বেশিরভাগ প্রতিযোগিতাতেই উচ্চতাকে একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখা হয়। এই কনসেপ্টটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমি তখন এলিজিবল হব যখন আমার উচ্চতা 168 সেন্টিমিটারের চেয়ে কম হবে। বাংলাদেশের মেয়েদের গড় উচ্চতা 150 থেকে 152 সেন্টিমিটার। মিস পেটিট গ্লোবালে যেহেতু এই কনসেপ্টটা সম্পূর্ণ ভিন্ন, সেহেতু আমার মনে হয় বাংলাদেশের প্রতিযোগিতার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এখন দেখার অপেক্ষা কতটা সফলভাবে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন কবিতা আক্তার বিথি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদের সময়টায় বেশ কিছুদিন ভারী খাবার খেয়ে অনেকেরই বেড়েছে শারীরিক ওজন। এখন যারা ভাবছেন নজর দেবেন শরীরচর্চায়, তাদের জন্যই এবারের আয়োজন। জানাবো জিমে কি কি সরঞ্জামে বাড়িতেই করতে পারেন শারীরিক ব্যায়াম। কোভিড পরবর্তী সময়টায় মানুষ নতুন করে মনোযোগ দিয়েছেন শরীর ও মনের যত্নের দিকে, আর তাতেই বেড়েছে ভ্রমণের প্রবণতা, সাথে বেড়েছে ব্যায়াম আর শরীরচর্চার মতো বিষয়গুলো। অনেকে আছেন রোজকার কাজের চাপে জিমে গিয়ে ব্যায়ামের আর সময় পান না, কিন্তু থাকতে চান ফিট। সেক্ষেত্রে বাড়িতেই কিছু জিম ইকুইপমেন্ট কিনে শুরু করতে পারেন প্রতিদিনের শরীরচর্চা। রাজধানীর লিংক রোডের ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টারে গিয়ে দেখা গেল বাসার জন্য অ্যাডজাস্টেবল ডাম্বেল, যোগা ম্যাট, রেজিস্ট্যান্স ব্যান্ড, পুল আপ বার, ট্রেডমিল এবং সাইকেলের আছে বেশ চাহিদা। ট্রেডমিল মাস্ট লাগবে, দেন হচ্ছে একটা স্পিনিং বাইক লাগবে, আর বডি বিল্ডিংয়ের জন্য সেক্ষেত্রে একটা ওয়ান স্টেশন যদি নিয়ে নেয়, এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেই হবে। অ্যারাউন্ড হচ্ছে আপনার একটা ট্রেডমিল, একটা স্পিনিং বাইক, ওয়ান স্টেশন বা হচ্ছে 5 স্টেশনে জায়গা হয় না বাসাবাড়ির জন্য, সেক্ষেত্রে ওয়ান স্টেশনটা প্রেফার করি আমরা। এই ইকুইপমেন্টগুলো নেয়ার ক্ষেত্রে প্রথমে প্রাধান্য পায় যেন কম জায়গায় তা ফিট করা যায়। ডাম্বেল ইউজ করতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য, 2.5 কেজি, 3 কেজি, 5 কেজি পর্যন্ত নিতে পারেন। তো ওইটা দিয়ে আপনি চেস্ট, শোল্ডার, ব্যাক 3টা আইটেম মারতে পারবেন। দেন হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড পাওয়া যায় অনেকগুলো টাইপের, ব্যান্ড ইউজ করতে পারেন। ক্যাটেল বেল পাওয়া যায়, ক্যাটেল বেলগুলো আপনি ইউজ করতে পারেন। অনেকে আছে আপনার অলিম্পিক প্লেট দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো চাইলে আপনি এটা বাসায় বসেই করতে পারবেন। আপনার যদি প্রয়োজন পড়ে যে না আমি কোনো অ্যাক্সেসরিজ কিনবো না, আপনি সেক্ষেত্রে ওইটা ছাড়াও সম্ভব। বাট অ্যাক্সেসরিজগুলো হলেও হচ্ছে আপনার একুরেট জায়গাগুলো লাগবে, মানে মাসেল যেটার জন্য লাগবে সেটাই গেইন হবে। সাধারণত ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পাশাপাশি বিভিন্ন ইকুইপমেন্টের সাহায্যে ব্যায়ামের সুফল মিলে শরীরের নির্দিষ্ট অংশকে টার্গেট করে মেদ কমাতে। উৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। দেশে চরম আকার ধারণ করেছে হাম, এতে বেড়েছে শিশু মৃত্যু। তবে এই রোগ হলে ঠিক কি খাবার খেতে হবে তা জানেন না অনেকেই।
এই অজানাটাই জানবো একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের কাছে। হামে আক্রান্ত শিশুর খাদ্য তালিকায় কি রাখা উচিত তার আদ্যপান্ত। একটা গরম স্যুপ তার আপনার বাচ্চার জন্য কিন্তু খুব ভালো উপকার করবে। সেটা চিকেন দিয়ে একটু ডিমের সাদা অংশ দিয়ে করে দিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই বাড়তি কোনো মশলা দেওয়া যাবে না। যেমন প্রসেস যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ভালো না। আর হাম হলেও কিন্তু এই ধরনের প্রসেস খাবার বাদ দিতে হবে। অনেকেই মনে করে আমার বাচ্চা কিছু খাচ্ছে না, ও একটা চিপস খেতে চাচ্ছে, তাহলে একটা চিপস দিয়ে দেই। এটি কিন্তু আরও বেশি হার্মফুল করবে। বা বড়দের ক্ষেত্রে কিন্তু অনেকেই পছন্দ করে যে না, আমার কিছু ভালো লাগছে না, এক কাপ চা কফি খেয়েই আমি এটা নিয়ে হয়তো ভালো থাকতে পারবো। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যেগুলো অ্যাভয়েড করার কথা বললাম, এগুলো যদি খাদ্য তালিকায় থাকে কমপ্লিকেশন কিন্তু আরও রেজ হতে পারে। খাদ্য তালিকায় অবশ্যই যে বিষয়গুলো রাখবেন সেটি হলো ডাবের পানি, অবশ্যই রাখতে হবে ফল এবং ফলের জুস, অবশ্যই সেটা ন্যাচারাল ওয়েতে আপনি বাসায় তৈরি করবেন। প্রয়োজনে একটু সুগার দেন, কারণ এখন কিন্তু একটু ক্যালোরির চাহিদাটাও বাড়তি আছে। যদি ডায়াবেটিসের কোনো ইস্যু না থাকে তাহলে কিন্তু সুগারে কোনো নিষেধ থাকবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ক্যালোরি চাহিদা একটু বেশি থাকে। সো আপনি যদি বাসায় একটু অল্প অল্প করে খাবারের মেনু চেঞ্জ করে করে বাচ্চাকে যদি একটু খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। খাবারের তালিকায় আপনি রাখতে পারেন গাজর দিয়ে তৈরি একটা খাবার। যেরকম ধরেন একটা স্যুপ বানাচ্ছেন, তার ভিতরে একটু গাজর ব্লেন্ড করে একটু মিষ্টি কুমড়া ব্লেন্ড করে যদি দেন, যদি লুজ মোশন না থাকে বা পেটের কোনো গন্ডগোল না থাকে তাহলে কিন্তু মিষ্টি কুমড়া দেওয়া যেতে পারে। এগুলো দিয়ে যদি আপনি একটা ভেজিটেবল তৈরি করেও যদি আপনি বাচ্চাকে অল্প খিচুড়ির মতো করে বা শুধু ভেজিটেবল দিয়ে একটু নরম ভাত খাওয়াতে পারেন, তাও কিন্তু আপনার পেশেন্ট অনেক দ্রুত ইনশাল্লাহ ইমপ্রুভ করবে। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুড রিপ্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।